হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারিতে যারা মাধ্যমিক পরীক্ষার জন্য অ্যাপিয়ার হচ্ছ, তাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হয়ে দাঁড়ায় যে কি পড়বো বা কতটুকু পড়া উচিত। যারা প্রথম থেকে প্রিপারেশন নিয়ে আসছো তারা এই প্রবলেমটা ফেস করো না, বাট যাদের এই শিরে সংক্রান্তি অবস্থায় এসে মনে হয় যে না এবার কিছু না কিছু করে তো একটু বেশি নাম্বার নিয়ে আসতে হবে, তো তাদের জন্যই আমাদের এই যে সাজেশনের ভিডিও সিরিজটা চলছে। এই সাজেশনের ভিডিও সিরিজ এই পুরো প্লেলিস্টের মধ্যে তোমরা বিভিন্ন সাবজেক্টের সাজেশন পাবে এবং যেই কোয়েশ্চেনগুলো এই বছর পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি, টেস্ট পেপারেও বহুল রিপিটেড, সেই সমস্ত কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তার সাথে সাথে আজকের যে ক্লাসটা থাকবে সেই ক্লাসটা থাকবে হচ্ছে ভূগোলের ম্যাপ পয়েন্টিং। আমরা প্রথম কথা হচ্ছে পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ম্যাপ পয়েন্টিং আমরা কিভাবে বুঝে প্রপার ওয়েতে করতে পারবো, যাতে যে কোনো জায়গারই ম্যাপ পয়েন্টিং দিক না কেন আমরা ভুল করব না, এবং ম্যাপ পয়েন্টিং করার একটা প্রপার প্রসেস রয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। তার সাথে সাথে আমরা কিছু সাজেস্টিভ ম্যাপ পয়েন্টিং দেখব, এবং যদি তোমরা চাও যে প্রপার ওয়েতে কিভাবে ম্যাপ পয়েন্টিং করতে হয় এই লাস্ট কয়েকদিনের মধ্যে প্রিপেয়ার করে নিতে, কারণ বুঝতেই পারছো প্রত্যেক বছর 10টা করে কোয়েশ্চেন আসছে ম্যাপ পয়েন্টিং থেকে, তো সেই 10টা করে কোয়েশ্চেন যাতে 10-এর 10 পাওয়া যায় এবং সেটা খুবই ইজি, সেটা যদি তোমরা চাও তাহলে এই ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে। তো ফার্স্ট আমরা চলে যাই একটু সাজেশনের উপর বেস করে। তো সাজেশন কিরকম ভাবে হয় দেখো, আমরা লাস্ট 3 বছরে যে ম্যাপ পয়েন্টিং এসছে সেগুলোকে অ্যাজ আ সাজেশন নেব, নিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে এই বছর কি কি কোশ্চেন আসতে পারে। ওকে, তো যদি ফার্স্ট আমরা কোশ্চেন দেখি, দেখো একই টাইপের কোশ্চেন গুলোকে আমি এক জায়গায় সাজিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একটা জিনিস দেখো ভালো করে, ফার্স্ট আসছে নীলগিরি পর্বত এসছে, বিন্ধ্য পর্বত এসছে। নীলগিরি পর্বত বলো, বিন্ধ্য পর্বত বলো, পূর্বঘাট পর্বত বলো, পশ্চিমঘাট পর্বত বলো, এই সবকটাই কিন্তু অবস্থিত দক্ষিণ ভারতে, অর্থাৎ দক্ষিণ ভারতের পর্বত থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা প্রচুর। এবার হচ্ছে আমরা চলে যাই যে কিভাবে আমরা জিনিসগুলোকে ভালো মতো ভিজুয়ালাইজ করতে পারবো যাতে জিনিসগুলো আমাদের মনে থাকে, কারণ এটাই আমাদের মেইন ফান্ডা। কারণ ম্যাপ পয়েন্টিং আমাদের মনে থাকে না কিছুতে, কোন একটা জায়গায় ছিল কিভাবে ছিল। তো জিনিসগুলোকে মনে রাখার জন্য আমরা কিন্তু নর্মাল সাদা ম্যাপের সাহায্য নেব না, আমরা কি করব, আমরা চলে যাব অ্যাকচুয়াল গুগল ম্যাপসে। অ্যাকচুয়াল গুগল ম্যাপসের মধ্যে গিয়ে আমরা দেখার চেষ্টা করব যে কোথায় রয়েছে এই পর্বতমালাগুলো। ওকে, তো ফার্স্ট যদি আমি বলি যে নীলগিরি পর্বত, নীলগিরি একদম যদি জুম আউট করি এখানে দেখতে পাবে এই হচ্ছে ভারতের ম্যাপ, যেটার সাথে আমরা খুব পরিচিত। এইদিকে রয়েছে বাংলাদেশ, এইখানে দেখতে পাচ্ছি উপরে ভুটান, নেপাল, এদিকে পাকিস্তান, এবং একদম নিচে রয়েছে শ্রীলঙ্কা। মাথায় রাখবে নীলগিরি পর্বত হচ্ছে পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের সংযোগস্থল। নাও দ্য কোয়েশ্চেন ইজ, পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বত কোথায় অবস্থিত? মাথায় রাখবে ভারতের যে উপকূল এরিয়াটা রয়েছে, এই উপকূল এরিয়া থেকে সামান্য ভেতরে এই দিকটায়, অর্থাৎ ভারতের পূর্ব দিকে রয়েছে আমার পূর্বঘাট পর্বতমালা। এটা হচ্ছে আমার পূর্বঘাট পর্বত। দেখছো বুঝতে কত সুবিধা হয় আমাদের যখন আমরা এরকম ম্যাপ নিই। সেম ভাবে এই যে ভারতের পশ্চিম দিকে, এবার পূর্ব পশ্চিম মনে রাখবে কি করে, সবসময় মাথায় রাখবে যে আমরা যেখান থেকে দেখছি তার ডান দিকটা হয়ে যাবে হচ্ছে পূর্ব দিক, বাঁ দিকটা হয়ে যাবে হচ্ছে পশ্চিম দিক, এইভাবে আমরা মাথায় রাখবো। এটা হয়ে গেল কি আমার পশ্চিমঘাট পর্বতমালা। ওকে, পশ্চিমঘাট পর্বতমালা, এই যে পশ্চিমঘাট পর্বত, এই যে পূর্বঘাট পর্বত, তার যে সংযোগস্থল এই যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের নীলগিরি পর্বতমালা। ওকে, নীলগিরি। তো এভাবেই যদি বাদবাকি সব ম্যাপ পয়েন্টিং বুঝতে চাও, দেখো আমরা শুধু নীলগিরি পড়লাম না কিন্তু, তার সাথে সাথে আমরা পশ্চিমঘাট পর্বত এবং পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বত দুটোই কিন্তু আমরা কভার করে নিলাম। এবার কিন্তু নীলগিরির মাধ্যমে আমাদের এই দুটোও মনে থাকবে যে পূর্বঘাট পর্বত কোন দিকে, পশ্চিমঘাট পর্বত কোন দিকে। যদি ম্যাপ পয়েন্টিং এ দেয় যে পূর্বঘাট পর্বত ম্যাপ পয়েন্টিং করতে হবে, সেটাও কিন্তু ইজিলি করে আসবে। এবং সবসময় মাথায় রাখবে এই পশ্চিমঘাট পর্বত বা পূর্বঘাট পর্বত কিন্তু একদম উপকূল এরিয়া দিয়ে নয়, উপকূল থেকে সামান্য ভেতরে রয়েছে এই পর্বতগুলো। ঠিক আছে, এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে চলে যাই আমরা বাদবাকি কোশ্চেনে। যদি তোমাদের এইভাবে ম্যাপ পয়েন্টিং করার ইচ্ছা থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। পুরো
যা যা ম্যাপ পয়েন্টিং আসতে পারে সবটা আমি কভার করে দেবো। নেক্সট টপিকে চলে আসি। দেখো, তাপ্তি নদী, কাবেরী নদী, নর্মদা নদী। ওকে, একটা জিনিস মাথায় রাখবে, নর্মদা এবং তাপ্তি হলো এমন দুটো নদী যেটা শুধুমাত্র দক্ষিণ ভারতের নদ নদীগুলোর মধ্যে একমাত্র নদী যেটা আরব সাগরে গিয়ে পড়েছে। ওকে, তো নর্মদা এবং তাপ্তি নদী এটা হচ্ছে ব্যতিক্রম, বাদবাকি সব নদী গিয়ে পড়েছে কোথায়? বঙ্গোপসাগরে। ঠিক আছে, এবার এটাও কেন হচ্ছে দেখো, জিনিসগুলোকে যখন আমরা প্রপারলি এক্সপ্লেন করবো তখন আমাদের বোঝা সম্ভব হবে। এই যে ভারতের যে আমরা ভূখণ্ডটা দেখতে পাচ্ছি না, এই ভূখণ্ডটা এরকম ফ্ল্যাট নেই, কি আছে, এই যে সাইডটা, এই দিকটা হচ্ছে উঁচু, এই সাইডটা, এই যে ইন্ডিয়ার যে এই যে পার্টটা, এই দিকটা হচ্ছে একটু উঁচু। ঠিক আছে, আর এই দিক থেকে এই পাশটা হচ্ছে একটু ঢালু, অর্থাৎ এই দিক থেকে উঁচু, এই দিকে অপেক্ষাকৃত নিচু। তার জন্য কি হয়েছে, যদি এখানে আমরা যে কোনো জায়গায় জল ফেলি কি হবে? জল সব এদিকে চলে যাবে। সেম ভাবে নদীগুলো কি জলই বহন করে নিয়ে যাচ্ছে, তো ওরাও ঢাল অনুযায়ী গিয়ে সব এদিকে গিয়ে পড়ছে। মাত্র দুখানা নদী রয়েছে যারা এই দিকে গিয়ে পড়েছে। এবার দেখো এই দুটো নদী কোন জায়গায় পড়েছে, এখানে দেখতে পাচ্ছ ম্যাপের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। দেখো দুটো এখানে খাঁচকাটা ভাব রয়েছে, ঠিক এই জায়গাটায় দুটো খাঁচকাটা ভাব রয়েছে। এই যে উপরটা হচ্ছে নর্মদা নদী, নিচেরটা হচ্ছে তাপি নদী বা তাপ্তি। ওকে, এত সহজ ম্যাপ পয়েন্টিং, ভেরি ভেরি ইজি। এই উপরেরটা হচ্ছে নর্মদা নদী, এর নিচেরটা হচ্ছে তাপি বা তাপ্তি নদী। এতটা সহজ ম্যাপ পয়েন্টিং, বাট আমরা অনেক কঠিন করে নিয়ে যাই, এটা হয় সেটা হয়। কেন হয়? কারণ আমরা ভিজুয়ালাইজ করি না, আমরা দেখি না জিনিসটা কিরকম দেখতে, দেখি না গুগল ম্যাপসে গিয়ে জিনিসটা কিরকম দেখতে। একবারে জিনিসটা বুঝে যাবে যে কোন জায়গায় কি আছে না আছে। ওকে, দেন একের পর এক আমরা দেখতে পাচ্ছি হ্রদ থেকে কোশ্চেন আসছে, লোকটাক হ্রদ, এছাড়াও আসতে পারে ডাল লেক। ডাল লেক আসার সম্ভাবনা রয়েছে এবছর, আমি বলে দিলাম। এবছর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, যখন পরীক্ষাটা হয়ে যাবে তখন এসে বলবে হ্যাঁ স্যার দিয়েছে ডাল হ্রদ। ঠিক আছে, খুব নিউজে আছে, এক্সামিনারদের মাথার মধ্যে সবসময় চলছে নিউজে আসছে, বারবার মাথায় আসছে ডাল লেক ডাল লেক। ডাল লেক এবছর পরীক্ষায় আসবে ম্যাপ পয়েন্টিং এ, মাধ্যমিকে 2025-এ। ওকে, নেক্সট চলে আসি এরকমই লোকটাক লেক। যত যত হ্রদ আছে সেগুলো আমাদের মনে রাখতে হবে। মনে রাখার ক্ষেত্রেও আমি সব ট্রিক্স অ্যান্ড টিপস তোমাদেরকে বলে দেবো যাতে তুমি মনে রাখতে পারো জিনিসগুলোকে, কারণ বুঝতে পারছো 10 নাম্বারটা যথেষ্ট, এবং যারা এখনো পর্যন্ত ঠিকঠাক ভাবে পড়াশোনা করেনি তাদের জন্য 10 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে। ওকে, নেক্সট একটি বৃষ্টির ছায় অঞ্চল, একটি অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, শীতকালীন মৌসুমী বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। যখন আমরা মৌসুমী বায়ু পড়বো তখনই কিন্তু এই ম্যাপ পয়েন্টিং গুলো করে নেব, আলাদা করে বসে থাকবো না যে কখন আমাদের ম্যাপ পয়েন্টিং হবে। অর্থাৎ একটি বৃষ্টির ছায় অঞ্চল, একটি অতি অল্প বৃষ্টিপাত যুক্ত অঞ্চল এবং শীতকালীন মৌসুমী বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, এইগুলোকে আমরা কভার করব কখন? যখন আমরা মৌসুমী বায়ু সম্পর্কে পড়বো। দেখো একটি বৃষ্টির ছায় অঞ্চল যদি বলা হয়, আমরা শুনেছি শিলং। ওকে, শীতকালীন মৌসুমী বৃষ্টিপাত যুক্ত অঞ্চল যদি বলা হয়, আমরা শুনেছি তামিলনাড়ু। আমরা র্যান্ডামলি পড়তে থাকি, কেন হচ্ছে কি হচ্ছে কিছু জানি না। তো কেন হচ্ছে জিনিসটা আগে বোঝো। দেখো মৌসুমী বায়ু যখন ভারতে প্রবেশ করছে তখন অলরেডি আমরা যা যা ইনফরমেশন পেয়েছি অলরেডি সেগুলোকেই আমরা ইউজ করব। মৌসুমী বায়ু যখন ইন্ডিয়াতে এন্ট্রি করে কি হয়, এখান থেকে গিয়ে এরকম ভাবে এন্ট্রি করে। ওকে, এবার বলবে স্যার এখান থেকে গিয়ে এরকম ভাবে কেন এন্ট্রি করে না? কারণ অলরেডি আমি বলে দিয়েছি এখানে কি রয়েছে, এখানে রয়েছে পশ্চিম ঘাট পর্বতমালা। এই পুরো জায়গাটা জুড়ে গিয়ে বাড়ি খেয়ে ও সোজা বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ মৌসুমী ভাবে এখান থেকে এন্ট্রি করতে পারছে না। তাহলে বলবে স্যার এখান থেকে এন্ট্রি করছে কেন? এখান থেকে এন্ট্রি করতে পারছে তার কারণ যে পূর্বঘাট পর্বতমালাটার কথা বলেছিলাম, সেই পূর্বঘাট পর্বতমালাটা কিরকম জানো? এরকম, অর্থাৎ পুরো কন্টিনিউ না। কেন না, এই ফাঁকগুলো দিয়েই হচ্ছে ওই নদীগুলো গিয়ে সমুদ্রে পড়েছে। বললাম না বেশিরভাগ নদী এদিকে পড়েছে, তো বেশিরভাগ নদী এই ফাঁকগুলো দিয়ে গিয়ে সমুদ্রে পড়েছে, অর্থাৎ এই যে গ্যাপগুলো তৈরি হয়ে গেছে এখান থেকে কিন্তু মৌসুমী বায়ু এন্ট্রি করতে পারে। এবার যখন আমরা বর্ষাকাল আসছে আমাদের, তখন আমরা মৌসুমী বায়ুর প্রভাবে আমাদের বর্ষাকাল হয়, বৃষ্টিপাত ঘটে, সবকিছু ঠিক আছে, কিন্তু এই জায়গাটায় সেরকম একটা বৃষ্টিপাত হয় না। এক তো এদিকে পশ্চিমঘাট পর্বত কিছুটা বাধা দেয়, এদিকে নীলগিরি পর্বত রয়েছে বাধা দিচ্ছে, তো বৃষ্টিপাত হচ্ছে না, হচ্ছে সামান্য হচ্ছে, এই দিক থেকে ঘুরে গিয়ে যতটুকু দিচ্ছে তাতে এই জায়গাটা সামান্য বৃষ্টিপাত হচ্ছে। বাট
যখন মৌসুমী বায়ু এখান থেকে গিয়ে আবার ব্যাক করে আসছে, ব্যাক করে আসার সময় কি হচ্ছে দেখো, এই পুরো জায়গাটা জুড়ে হচ্ছে হিমালয় পর্বত। তো মৌসুমী বায়ু এখানে কিছুই করতে পারছে না, হিমালয় পর্বত ক্রস করে ঢুকতে পারছে না। এই হিমালয়টা ক্রস করে দেখো এই পাশটা দিয়ে এন্ট্রি করছে মৌসুমী বায়ু। এন্ট্রি করার পর এই যে এই জায়গা দিয়ে আসছে, এখানে বৃষ্টিপাত হওয়া পসিবল নয়, কারণ বৃষ্টিপাত হতে গেলে তো জল নিতে লাগবে। এখানে জল কোথায়? শুকনো জায়গা, এখানে কোথাও জল নেই। এবার এখান থেকে এসে ও পাচ্ছে এই বঙ্গোপসাগরের এই স্ট্রেচটাকে, এই জায়গাটা এসে ওরা দেখছে এবার কিন্তু আমি জল পেয়ে যাচ্ছি। এইবার যে মৌসুমী বায়ুটা প্রবাহিত হচ্ছে এটা এখানে গিয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে। তো মৌসুমী বায়ু যাচ্ছে বর্ষাকালে, গ্রীষ্ম, বর্ষা, তারপর শরৎকালটা ছেড়ে দিচ্ছে, তারপর শীতকালে আবার ব্যাক করে আসছে। শীতকালে যখন ব্যাক করে আসছে তখন বঙ্গোপসাগরের উপর থেকে জল সঞ্চয় করে এই রয়েছে আমাদের তামিলনাড়ু, এই তামিলনাড়ুতে বৃষ্টিপাত ঘটাচ্ছে, যার জন্য শীতকালীন বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কি হয়ে যাবে? তামিলনাড়ু। ওকে, তো এই জিনিসগুলোকে আমাদের বুঝে বুঝে পড়লে পরে কিন্তু আর আমাদের ম্যাপ পয়েন্টিং এ কোনো রকম কোনো সমস্যা হবে না। নেক্সট দেখো, মৃত্তিকা থেকে কোশ্চেন এসেছে। মরু মৃত্তিকা যুক্ত অঞ্চল, একটি ক্রয় মৃত্তিকা না, কৃষ্ণ মৃত্তিকা যুক্ত অঞ্চল, একটি লবণাক্ত মৃত্তিকা যুক্ত অঞ্চল। ঠিক আছে, খুব সহজ জিনিস। আমরা জানি কি মরু মৃত্তিকা যুক্ত অঞ্চল কোথায় হবে? মরুভূমি। ভারতের মরুভূমি কোথায় আছে? রাজস্থানে। রাজস্থানটা যদি একবার গুগল ম্যাপসে দেখে নি রাজস্থান কোন জায়গাটায় আছে, একবারে ম্যাপ পয়েন্টিং করে দেবে মরু মৃত্তিকা যুক্ত অঞ্চল কোথায় আছে। আমরা অনেক আপগ্রেড হয়ে গেছে টেকনোলজিক্যালি, নিজেদেরকেও আপগ্রেড করতে হবে। তোমরা কিন্তু বিভিন্ন রকম ফেসিলিটিস ইউজ করছো, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করছি, আমরা বিভিন্ন রকম গুগল সার্চ ইউজ করছি, তাহলে আমরা গুগল ম্যাপস কেন ইউজ করবো না আমাদের ম্যাপ পয়েন্টিং এর জন্য? একদম জিনিসটা মাথার মধ্যে গেঁথে যাবে। এই জায়গাটা আগে তৈরি করো যাতে মাথার মধ্যে জিনিসটা গেঁথে যায়। ওকে, তাহলে যখনই মৃত্তিকা দেখছি তো কি কি টাইপের মৃত্তিকা? মরু মৃত্তিকা যুক্ত অঞ্চল হতে পারে, কৃষ্ণ মৃত্তিকা যুক্ত অঞ্চল হতে পারে, লবণাক্ত মৃত্তিকা যুক্ত অঞ্চল হতে পারে। এই তিনটে তো দেখবেই দেখবে। তার সাথে সাথে আরো একটা জিনিস দেখবে হচ্ছে পার্বত্য মৃত্তিকা যুক্ত অঞ্চল। পার্বত্য মৃত্তিকা এবার সহজ ভাষায় কি করে বোঝাতে পারবো? পার্বত্য মৃত্তিকা যুক্ত অঞ্চল কোথায় পাবো আমি? দেখো, হিমালয়ের একদম উপর ভাগে কি রয়েছে? হিমালয় পর্বতমালা রয়েছে। তো হিমালয় পর্বতমালার উপরে তো মাটি নেই, পুরো ধূসর, তার ঠিক নিচটায় হবে হচ্ছে আমার পার্বত্য মৃত্তিকা যুক্ত অঞ্চল। খুব সহজ জিনিসগুলো আমরা যদি ঠিকঠাক ভাবে ভিজুয়ালাইজ করি, তোমরা যদি এইভাবে এই লাস্ট কয়েকদিনে তোমরা ম্যাপ পয়েন্টিং শিখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ওকে, নেক্সট আমরা দেখছি ভারতের ম্যানচেস্টার, এগুলো আসতে পারে। ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র। নেক্সট পশ্চিমবঙ্গের যে কোনো শিল্প কেন্দ্র ভালো করে দেখে যাবে, পশ্চিমবঙ্গেরটা দেখে যাবে। দেখো কি হয়, পশ্চিমবঙ্গের শিল্প কেন্দ্রগুলো তুমি ভালো করে দেখে গেলে পেট্রোকেমিক্যাল কোথায় আছে, ভারী ইন্ডাস্ট্রি কোথায় আছে, লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোথায় আছে, এগুলো দেখে গেলে যখনই ভারতের আসবে ভারতের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, তুমি পশ্চিমবঙ্গেরটা দেখিয়ে দিলে কোনো সমস্যা নেই, এক্সামিনার 1 নম্বরও কাটতে পারবে না, কারণ ভারতের বলেছে, পশ্চিমবঙ্গ তো ভারতেরই মধ্যে। তো নর্মালি ভারতের ক্ষেত্রে কোশ্চেন দেয় একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র, ভারতের মধ্যে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র যে কোনো একটা জায়গায় দেখাতে পারো। তো পশ্চিমবঙ্গের সবকটা যদি তোমার একদম ভালোভাবে মাথার মধ্যে থাকে তাহলে তুমি ভারতের গুলো করে দিয়ে আসতে পারবে। তো মাথায় রাখবে পশ্চিমবঙ্গেরটা কিন্তু স্পেসিফিক ভাবে দিচ্ছে, বাট ভারতেরটা র্যান্ডমলি দিচ্ছে। এখানে দেখো, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর বললে কি কি হবে? ব্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর, তারপরে চেন্নাই, তারপর হায়দ্রাবাদ যদি বলো সেটাও দক্ষিণ ভারতের মধ্যে পড়ছে। তো এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যদি বলা হতো পূর্ব ভারতের তাহলে হয়ে যেত আমাদের কলকাতা। তো এমন নয় ওই ছোট্ট ম্যাপের মধ্যে একদম স্পেসিফিক ভাবে দেখাতে তুমি পারবে না, তো যেই জায়গায় চেন্নাই সেই জায়গাটাই তুমি মার্ক করে দিলে। ওকে, এবার এইখানেই আরো একটা বোঝার জিনিস দেখো, এখানে কিন্তু আমাদের এগুলোও আসছে, অর্থাৎ মুম্বাই, নিউ দিল্লি, বেঙ্গালুরু, এগুলো কিন্তু এয়ারপোর্টও, এগুলো কিন্তু মেট্রো সিটিও। ওকে, এবং এদের নাম দিয়েও আসছে, মুম্বাই আসছে, নিউ দিল্লি আসছে, ব্যাঙ্গালোর আসছে। সেম ভাবে হায়দ্রাবাদ আসার চান্স রয়েছে এবছর আরো একটা কোশ্চেন বলে দিলাম, হায়দ্রাবাদ ম্যাপ পয়েন্টিং এ আসার চান্স প্রচুর। ওকে, হায়দ্রাবাদ ম্যাপ পয়েন্টিং এ আসার চান্স প্রচুর। পরপর 3 বছরে মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর দিয়ে দিয়েছে, কলকাতা দেওয়ার চান্স অপেক্ষাকৃত কম, তো হায়দ্রাবাদ দেওয়ার চান্স প্রবল। ওকে, এবার উপকূলগুলো, ভারতের যতগুলো উপকূল রয়েছে এটা কিন্তু একদম সহজ জিনিস, সহজ জিনিসগুলো আমরা কেন নাম্বার ছাড়বো? তো মালাবার উপকূল যদি বলা হয়, মালাবার উপকূল চলে যাই, সেম একই জায়গায় যাব,
ফার্স্ট অফ অল আমাদের কোশ্চেন আসে কি, কোশ্চেন আসে যে সব থেকে বেশি উপকূল এরিয়া কোন রাজ্যের রয়েছে। দেখো দেখে একটু কনফিউজিং লাগতে পারে, বাট সব থেকে বেশি উপকূল এরিয়া রয়েছে এইখানে। দেখো ঘুরিয়ে ফিরিয়ে আছে তো, আমরা যার জন্য বুঝতে পারি না অতটা। এই যে এতটা, এটা হচ্ছে গুজরাট। গুজরাটের উপকূল এরিয়া থেকে সব থেকে বেশি, ভারতের মধ্যে কোন রাজ্যের উপকূল এরিয়া সব থেকে বেশি, সেটা হচ্ছে গুজরাট। দেখো অনেকটা বেঁকা লাইন তো, সোজা করলে তখন বুঝতে পারবে অনেকটা উপকূল এরিয়া। তো সব থেকে বেশি উপকূল এরিয়া রয়েছে গুজরাটে। তো গুজরাটে রয়েছে গুজরাট উপকূল, ঠিক আছে। তারপরে যদি এই পার্টটায় চলে আসি, মুম্বাই এবং কর্ণাটকের যে পার্টটা, এটাকে বলা হয় কোঙ্কণ উপকূল। কোঙ্কণ, ওকে, কোঙ্কণ উপকূল, ওকে, এই পার্টটায় চলে আসলো। তারপরে লোয়ার ডাউন এই সাইডে, এই লোয়ার ডাউন এই সাইডে আমরা পাচ্ছি হচ্ছে মালাবার উপকূল, ওকে, মালাবার উপকূল। তারপরে এইখানে আমরা পাচ্ছি দেখো তামিলনাড়ু, সরি, এখানে আমরা পাচ্ছি তামিলনাড়ু, এই যে তামিলনাড়ু, এই যে তামিলনাড়ু জায়গাটা পাচ্ছি, এই জায়গাটা হয়ে যাবে কি আমাদের করমণ্ডল উপকূল, করমণ্ডল উপকূল, ওকে। তার উপরে আন্ধ্রা, অন্ধ্র বা আন্ধ্রা উপকূল, ওকে, অন্ধ্র উপকূল, ওকে। তার উপরে চলে আসছে আমার উৎকল উপকূল, ওকে। উৎকল উপকূল হচ্ছে বেসিক্যালি ওড়িশার এরিয়াতে বেশ কিছুটা জায়গা নিয়ে হচ্ছে উৎকল উপকূল, ওকে। এই পার্টটা যদি তোমরা বুঝে থাকো, এই উপকূল থেকে আর কোনো কোশ্চেন আটকাবে না। সব থেকে বেশি উপকূল এরিয়া রয়েছে কোথায়, গুজরাটে। কোন রাজ্যের রয়েছে, সেটা হচ্ছে গুজরাটে। তারপর হয়ে গেল পরেরটাই হচ্ছে কোঙ্কণ উপকূল, ওকে। তো সহজে যদি তোমরা ম্যাপ পয়েন্টিং শিখতে চাও প্রপার ওয়েতে এবং এতটা সহজভাবে ইজি করে, তাহলে কিন্তু সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। সেই অনুযায়ী এই লাস্ট কয়েকদিনে তোমাদের ম্যাপ পয়েন্টিং ফুললি রেডি করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, ওকে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আনটিল নেক্সট টাইম, টাটা বাই বাই।